আমাদের জেলা কমিটির বৈঠক প্রত্যেক মাসেই হয়, জেলা কমিটির বৈঠক বা 2 মাস 2 মাসে হয়। আমি বেশ কয়েকদিন পরে জেলা কমিটির বৈঠকে এলাম। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়ে কোনো আলোচনা হয়েছে? জেলা কমিটিতে আলোচনা হচ্ছে, তারপর তারা রিপোর্ট দেবে। আমরা যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার জেলা কমিটি সেই বিধানসভা কেন্দ্রে যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতা জেলা কমিটি করে আমাদের কাছে পাঠাবে। আমরা ডিসেম্বর মাসের শেষে আমাদের রাজ্য কমিটির বৈঠক আছে, সেখানে পর্যালোচনা করব। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় জোর সওয়াল করেছেন। তিনি বলেছেন আইন হলে ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। হঠাৎ ওটা মনে পড়লো ওয়াকফ সম্পত্তি। পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি তৃণমূল ওয়াকফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট রাজ চালায়, প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, তারা ধ্বংস করছে, লুট করছে। এটা আজকের কথা নয়, গত 13 বছর ধরে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ করা, ওয়াকফের আয় বাড়ানো, ওয়াকফের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি করেছে। আবার কেন্দ্রীয় সরকারও হঠাৎ বলছে ওয়াকফ আইন পাল্টাবো বলে একটা ড্রাফট নিয়ে এসে তারপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছে। এটাই ভাওতা। আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে প্রথম সমস্যা কি? ওয়াকফ। শিক্ষা চৌপাট হচ্ছে, স্বাস্থ্য চৌপাট হচ্ছে, মানুষের নিরাপত্তা যাচ্ছে, হানাহানি হচ্ছে, প্রতিদিন খুনোখুনি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকের সমস্যা, ফসলের দাম পাচ্ছে না, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। তাহলে এখান থেকে সরিয়ে কেন করা হচ্ছে? তুমি এখানে যারা বসে আছো তোমরা কজন এর মধ্যে ওয়াকফের সম্পত্তি নিয়ে হচ্ছে তোমার গিয়ে হ্যাঁ তার থেকে লাভ নিয়েছো বা লাভ পেতে পারো বা ক্ষতি হয়েছে তোমার বা ক্ষতি হতে পারে বলে মনে করছো? কজন এর আগে ওয়াকফ আইনটা কি, কেন ওয়াকফ হয়েছে এই নিয়ে কথা জানে আমাদের দেশে? মুখ্যমন্ত্রী জানেন, মমতা নেই জানেন, সংখ্যালঘু দপ্তরে তিনি মন্ত্রী হয়েছেন। ইতিমধ্যে গত শতাব্দী থেকে এই শতাব্দী আমাদের দেশের সংসদে সবচেয়ে বেশি দিন যে পার্লামেন্টারি কমিটি চলেছে তার নাম হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ। গত শতাব্দীর 90-এর মাঝামাঝি থেকে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সিকান্দার বাগচি। তারপরে কংগ্রেসের মেম্বার ছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার হচ্ছে রহমান সাহেব, কে আর রহমান। আমিও তার সদস্য ছিলাম। ইনফ্যাক্ট আমি প্রস্তাব করেছিলাম যে আমরা কেউ সভাপতি হব না, অন্য কেউ হোক, কারণ তখনও পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে নানা রকমের প্রশ্ন উঠত। তারপরে আমরা সেই জেপিসি রিপোর্ট দিল, তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গ যে তার আইনটা সংশোধন করলো, আইনটা লাগু করলো, ওয়াকফের সম্পত্তি আমরা সার্ভে করলাম এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে কম্পিউটারাইজ করা হলো। তারপর আমরা বললাম ওয়াকফ ফর এডুকেশন, ওয়াকফের যে সম্পত্তি আছে সেটা থেকে যাতে শিক্ষার প্রসার হয়, বিশেষত মেয়েদের, গরিবদের, অসহায়দের, অনাথদের, যার জন্য ওয়াকফ বলা হচ্ছে, ওয়াকফ নামে বলা আছে, তাদের জন্য কাজে লাগাতে হবে। আজকে লুট হচ্ছে গোটা দেশে হচ্ছে, লাক্ষাদ্বীপ থেকে নাগাল্যান্ড পর্যন্ত গোটা দেশে ওয়াকফ সম্পত্তি লুটকে রোখার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা ওয়াকফ আইনে আছে। ওয়াকফ অ্যাক্ট 1995 তৈরি করা হয়, তাতে যদি সংশোধন দরকার তো করা যেত, কিন্তু দরকার হয়নি, সেটা লাগুই হয়নি। তাহলে আজকের সরকার, মমতা ব্যানার্জি হোক বা মোদী হোক, বিজেপি হোক বা তৃণমূল হোক, ওই যে ভলিউম রিপোর্ট তৈরি হয়েছে জেপিসির, সেটা পড়েছে, সেটা পড়তে বলবো। তারপর যে আইন আছে সেটাকে লাগু করতে বলবো। আইনের কোনো অসুবিধা নেই, আইনটা লাগু হচ্ছে না, ঠিকমতো লাগু করতে হবে। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, স্টেট ওয়াকফ বোর্ড দুর্নীতি দূর করতে হবে। দিল্লিতে একটার পর একটা ওয়াকফ সম্পত্তি ব্রিটিশ জমানা থেকে এখন পর্যন্ত হাতের বাইরে চলে গিয়েছে। তাহলে সেটাকে পুনরুদ্ধার করার জন্য সিদ্ধান্ত হয়েছে, বার্নি কমিটি তৈরি হয়েছিল সে 70-এর দশকে, তার রিপোর্ট আজ পর্যন্ত লাগু হয়নি। সুপ্রিম কোর্টে কেস পড়ে আছে 70-এর দশক থেকে, এখনও তো তার শুনানি হয় না। তো এই যে এখানে যেমন আরজি করে ঘটনা হলো, তার মমতা ব্যানার্জি বললেন আমি একটা আইন নিয়ে আসছি, ফাঁসি দেবো। কেন বলে? তো কী হলো? সেই আইনটা কোথায় গেল? ফাঁসি কোথায় গেল? আসলে আইনটা তো আছে, কোর্ট কেসে রেজিস্টার হচ্ছে না। তারপর হচ্ছে তার অনুযায়ী সেটা প্রসিকিউশন হচ্ছে না, ইনভেস্টিগেশন হচ্ছে না, ক্রিমিনাল যেগুলো করতে হয় এটা না করে শাসক সবসময় দেখায় নতুন একটা গাজর দেখায়। তাদের ব্যর্থতা। ভোট হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ড চালানোর কথা, সেটা হচ্ছে না।
যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে হচ্ছে, পঞ্চায়েতের লুট বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। এমনি মমতা ব্যানার্জি বলবেন আমি একটা নতুন করে পঞ্চায়েত আইন তৈরি করবো, এটা চালাকি। বিধানসভা ভোটের আগে আইওয়াস হচ্ছে, মানে সরাসরি সংঘাত বলা যেতে পারে, কেননা ওয়াকফ বোর্ড নিয়ে উনি সংঘাত তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে, সুপারি দিয়ে, আমি যাই না এখনো। তৃণমূলের সরাসরি তাই যায়। মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বিধানসভার অধিবেশনে, যখন বলেছেন যে উনি সমস্ত দলকে নিয়ে তৃণমূলকে চলা উচিত। বিধানসভা অধিবেশন হয় আজকাল, সেই বিষয়ে তখনই প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সেটা নিয়ে নিজেদের মধ্যেই কিন্তু সবসময় হয়, সব ডাকাত দলের মধ্যে এরকম হয়, সে ডাকাত রানী হোক আর ডাকাত সর্দারি হোক, সেখানে সবসময় এরকম হয়। ভোটের সময় মোদি, বিজেপি, তৃণমূল হুমায়ুন কবিরের মতো গুরুত্ব দিয়ে হিন্দুদেরকে মেরে ভাগীরথী নদীর পাতা ভাগাবে বলে ভোটটা করে নিল বিজেপি আর তৃণমূল, অধীর চৌধুরীকে হারানোর জন্য, মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য। আবার যখন প্রয়োজন হবে আবার করবে। বেলডাঙ্গে আমরা দেখেছি, ভোট তো হয়ে গেল, তারপর বেলডাঙ্গে আবার কার্তিক পুজোর সময় কীরকম দাঙ্গা হাঙ্গামা হলো। যদি বাংলাদেশ থেকে কিছু শিক্ষা নিতে হয় তাহলে এই ধরনের রাজনীতিবিদ, আসলে রাজনীতি নয়, সাম্প্রদায়িক হতে পারে, গুন্ডা হতে পারে, বদমাশ হতে পারে। হুমায়ুন কবির একসময় বিজেপি ছিল, একসময় তৃণমূল ছিল, আবার বিজেপি ছিল, আবার তৃণমূল ছিল। তুমি বলো বিজেপি আর তৃণমূলের দিকে সংঘাত হচ্ছে না? বিজেপি আর তৃণমূল এক সুরে এখানে এই মানুষের ঐক্যকে ভাঙতে চাইছে। তার জন্য হুমায়ুন কবিরকে কখনো কখনো ইসকনকে, কখনো কোনো সাধুকে, কখনো কোনো ধর্মগুরুকে, কখনো কোনো ইমামকে বোড়ে হিসেবে ব্যবহার করছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাওয়ারা প্রাণ যায়। মিড ডে মিলে মাত্র 90 পয়সা বরাদ্দ বেড়েছে। এই যে স্কিম, প্রথমত এটা বুঝে নিতে হবে, বামপন্থীরা দীর্ঘদিনের জন্য লড়াই করেছে, কারণ ক্ষুধার্ত শিশুরা, এক গরিব মানুষের ছেলেমেয়েরা স্কুলে যেত না, এখন যেমন আবার যে ব্যবস্থা করছে গোটা দেশে, তার জন্য গরিব মানুষের ঘরের ছেলেমেয়েরা এখন যাবে, সে যে আটপেটা বা না খেয়ে যায় তাহলে পড়াশোনায় মন দেবে না। আমরা লড়াই করেছি, মিড ডে মিল চালু করেছি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এগুলো চালু করা হয়। এখন মিড ডে মিলে চাল চুরি হয়, বিজেপি বলে ডিম দেওয়া হবে না, কারণ ওটা আমিষ, আর সে নিজেরা খাচ্ছে মুরগি মাংস। আর এখানে দাঁড়িয়ে ভোটের সময় বলে সয়াবিন দেবো, আর তারপরে আবার হচ্ছে তোমার কি ছেলে মেয়েদেরকে আটপেটা খাওয়ানো হয়, আর সে খাবার চুরি হচ্ছে। এই যে 15 পয়সার তামাশা, জিনিসপত্রের দাম কি, শাক সবজির দাম কি, ডিমের দাম কি। যখন মিটিং হয় এখানে ডিএমএ অফিসে হোক, মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠক হোক, আর মন্ত্রিসভার বৈঠক হোক, আর যখন দলীয় বৈঠক হয়, তখন দাঁড়িয়ে যে খাওয়া দাওয়া হয়, যে মেনু হয়, তোমরা মাঝে মাঝে লেখো, অমিত শাহ যখন আদিবাসীর বাড়িতে এসে যখন খায়, যেরকম দেখানোর মতোই হোক, বা মমতা যেরকম ভোজন দেয় বুদ্ধিজীবীদের মিটিং করে, যে মেনু তোমরা ছাপো, আর তার সঙ্গে মিড ডে মিল, তাহলে কি আসলে যে গরিবের ঘরের ছেলেমেয়েদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা না দিয়ে, স্কুল বন্ধ করে দিয়ে, মিড ডে মিল খাবার হোক, বই হোক, খাতা হোক, পরীক্ষা হোক, সব ব্যাপারে দুর্নীতি। এদিকে বিভিন্ন দিকে জলাভূমি বোঝানো হচ্ছে, জনপ্রতিনিধিরা মানে এখন কি ফেল বাধ্য হয়ে প্রশাসনকেও সেখানে, মানে প্রশাসনের দ্বারস্থের সংখ্যাটা এবার বাড়ছে আস্তে আস্তে। জনপ্রতিনিধিরা ফেল, আমি জানতাম বেশিরভাগ জায়গায় জলাভূমি বোঝাচ্ছে যারা, তার জনপ্রতিনিধি আস্কারায় বা তাদের অংশগ্রহণে বা তাদের লাভে। তো কলকাতায় জানি পুরসভার সদস্য, এখানকার পুরসভা তোমরা জানবে, পঞ্চায়েত তোমরা জানবে, আমরা এমএলএ এমপিদেরও দেখেছি। আসলে প্রাকৃতিক যে সম্পদ আছে তাকে উজাড় করে গ্রাস করতে চাইছে, লুট, এটাকে বলে কর্পোরেট লুট। কেউ দেউচাপাচামের খনি লুট করছে, কেউ আদিবাসীর জঙ্গল থেকে উৎখাত করছে, কেউ নদী বোঝাচ্ছে, খাল বিল, কেউ জলাশয়, কেউ পুকুর, কেউ ডোবা, যে যার ভাগে পেয়েছে। লুটের রাজত্ব হলে, দুর্নীতির রাজত্ব হলে তাই হয়। যারা বুঝতে পারছে না, জলাশয়, নদী, জলাভূমি শেষ করলে, যেমন যারা মাছ চাষের উপরে, মাছের উপরে, মাছ ধরার উপরে, জেলে যারা নির্ভর ছিল, কৃষকের পরে তাঁতি যেরকম ধ্বংস হয়েছে, তাঁত যেরকম ধ্বংস হয়েছে, এরকম আজকাল এই জেলে এবং মাছে নিয়ে যারা ফিশ ওয়ার্কার্স, যাদের জীবন, তারা ধ্বংস হচ্ছে, তাদের জীবিকা। আমরা বলেছিলাম জমি যার, লাঙল যার, জমি তার। সেরকম প্রশ্ন ছিল জল, জাল যার, জল তার। যেই মুহূর্তে এই বিজেপি তৃণমূল, যেখানে কালো টাকা যার, জলাভূমি তার, তাহলে যার জাল ছিল সে জলাভূমি রক্ষা করবে, আর যার টাকা আছে সে জলাভূমি ভরাট করবে। পরিষ্কার রাজনীতিটা পাল্টে গেছে। আর এই জন্যই এই জনপ্রতিনিধি, এই দলগুলো, এই সরকার কখনোই আমাদের নদী, ঝর্ণা, পাহাড়, টিলা,
পুকুর পুষ্করিণী বাঁচাতে পারবে না, কারণ ওটাকে গ্রাস করার জন্য এই দলগুলো তৈরি হয়েছে। আর মোদির মধ্যে তফাৎ নেই, তার থেকে যেটা বাড়তি হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ভাগাভাগি করার জন্য দেখানো হচ্ছে, হিন্দুদের দেখানো হচ্ছে দেখো তোমাদের সম্পত্তি ওয়াকফ হয়ে গেছে, আর মুসলমানদের দেখানো হচ্ছে দেখো তোমাদের সম্পত্তি আমরা রক্ষা করব, ওরা নিয়ে নিচ্ছে। যেমন সিএনআরসি করেছিল, এটা 26-এর নির্বাচনের আগে আর একটা প্রস্তুতি। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলা, চশমা জল নিয়ে ফের সিআইডির মুখোমুখি হয়েছে অর্জুন সিং। আবারও খুনের চক্রান্তের অভিযোগ করেছে বিজেপি নেতা। তুই এরকম বলো প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি, বা বর্তমান বিজেপি প্রাক্তন তৃণমূল, বা ভবিষ্যতের তৃণমূল। আসলে এগুলো কেন হচ্ছে? শিল্প, কল কারখানা, জুট মিল, মজুরি, কাজ, সেসব থেকে সরে আজকে আমাদের রাজ্যে রোজকার খবর, এবং তোমরাও বলছো আমরাও বলছি, এগুলো কেন চলে আসছে? তার মানে রাজনীতিটা বিকৃত হয়েছে। পাবলিক পলিসি বলে, পাবলিক পলিসির জায়গায় যেখানে শিক্ষা, যেখানে সংস্কৃতি, যেখানে শিল্প, যেখানে কলকারখানা, যেখানে কাজ, যেখানে স্বাস্থ্য, যেখানে রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, বিদ্যুৎ, এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে ধর্ষণ, খুন, সুপারি, এ ওকে মারতে যাচ্ছে, ওকে মিথ্যা মামলা করছে, একে ছাড়তে যাচ্ছে, এটি তো খবর। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে মামলা হয়েছে, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, শুনানিতে মন্তব্য করেছে বাংলাদেশ হাইকোর্ট এবং সরকারের সতর্ক থাকা উচিত, বাংলাদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ। আমি কি বলবো বাংলাদেশ হাইকোর্টের ব্যাপারে? এখানে যখন কোনো হয় তুমি বলো বিচারাধীন ব্যাপারে বলতে নেই, আর অন্য দেশে বলে বিচারাধীন বলতে হবে। এইটুকু আমরা জানি, বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ, গত 30 বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে। আমরা রোহিঙ্গিয়া আক্রমণ দেখেছি। আর যখন এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে, এটাকে বলে সাংখ্যাধিক্যবাদ, যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে, এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে, তাহলে সেখানে ইসলাম খাতরে মে হ্যায় বলে, তারপর হচ্ছে তোমার কি মুসলমানদের এক কাট্টা করে নিলে সেখানে যে তপশিলি আছে, যে আদিবাসী আছে, যে খ্রিশ্চান আছে, যে শিখ আছে, যে হিন্দু আছে, তারপর আক্রমণ হবে। বাংলাদেশে এখন তাই হচ্ছে। তাহলে আমরা কি চাই? একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে। আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে শেষ করতে চাইছে, এবং হিন্দু মেজরিটি আছে বলে, হিন্দু খাতরে মে হ্যায় বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে, আসলে তার আধিপত্যবাদ হচ্ছে। সাম্বালে কি হলো? মন্দির, মসজিদ, ধর্ম নিয়ে যদি রাজনীতি হয়, সেটা চট্টগ্রামে হোক আর ইসলামাবাদই হোক, সেটা আফগানিস্তানে কান্দাহারই হোক বা মায়ানমারই হোক, কমিউনিস্ট হিসেবে, বামপন্থী হিসেবে আমাদের প্রথমে বলতে হয়, প্রগতিশীল হিসেবে, যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না। তাতে যারা দুর্বল অংশ, যারা প্রান্তিক মানুষ, যারা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার হয়। এখানে যখন আমরা সংখ্যালঘুর উপর অত্যাচারের কথা বলি, তারপরে তুমি মুসলমান প্রেম করছো। আচ্ছা, সংখ্যালঘু শব্দটার কোনো ধর্ম নেই, তাহলে ইউরোপে, আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু, তার অধিকারের কথা বলতে হবে, মানবাধিকারের কথা বলতে হবে। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তার উপরে যখন অত্যাচার হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, তার বিরুদ্ধে বলতে হবে। তাই তোমাকে ধর্মনিরপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে। তোমার হিংসা খারাপ, আমার হিংসা ভালো, এই রাজনীতি পরিত্যাগ করতে হবে। বিধানসভা বলেছিলেন যত বেআইনি অস্ত্র আছে, যত বেআইনি অস্ত্র কারখানা আছে, যত বোমা কারখানা আছে, সেগুলো সব রেড করে ধরুন। তারপর দেখা গেল তৃণমূলকে সুপারি দিচ্ছে, অস্ত্র ধরা পড়ছে, খুন করছে। যখনই তোমাদের এখানে পিংলা থেকে আরম্ভ করে সর্বত্র যখনই কোনো বোমার কারখানা বা বিস্ফোরণ হয়েছে, তখন মুখ্যমন্ত্রী বলেছেন বিয়ের সিজন, এটা হচ্ছে বাজি তৈরি হচ্ছিল। তো উনি তো নিজেই এই যত রকমের দুর্নীতি আছে তার তো উনি হচ্ছেন ফাউন্টেন হেড। সেখান থেকে হচ্ছে গঙ্গোত্রী থেকে যেমন যমুনা বেরোয়, সেরকম মমতা ব্যানার্জি আর তার ভাইপোর কালীঘাটের বাড়ি থেকে এই দুর্নীতির স্রোত বেরোচ্ছে। চিকিৎসকদের হুঁশিয়ারি কি এর জন্য? থ্রেট কালচার কাকে বলে? থ্রেট কালচার কাকে বলে? কলেজে, পাড়ায়, পঞ্চায়েত এলাকায় থ্রেট করছে তৃণমূলের চুনোপুটিরা, আর বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি থ্রেট করছেন, নবান্নে দাঁড়িয়ে থ্রেট করছেন বাকিদেরকে, সবাইকে। তোমাদেরও মিডিয়া, সাংবাদিক, সংবাদ অ্যাঙ্কার, সংবাদপত্রের মালিক, সম্পাদক, সবাইকে উনি থ্রেট করেন। কখনো পুলিশকে দিয়ে, বিজেপিও করে, ইডি সিবিআইকে দিয়ে, তারপর তোলে, তারপর কর্পোরেট ফান্ড তোলে।
এই প্রাইভেট হাসপাতালগুলোকে তিনি শায়েস্তা করবেন বলে বড় বড় কথা বলেছিলেন। তারপর সব কটা প্রাইভেট হসপিটাল বলছে যে তারা তুলে দিতে বাধ্য হয়েছে তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে। আমি পরিষ্কার বলছি, অভিযোগ করছি। তো ইন্ডিয়া জোটে তৃণমূল আছে, কিন্তু আদানি ইস্যুতে তৃণমূল থাকছে না। প্রথম কথা আমরা এটাই বলেছিলাম যে তোমরা যেরকম একটা জোট বলতে যা বোঝাও, ইন্ডিয়া জোট সেটা এরকম নয়। ইন্ডিয়া জোট ছিল বিজেপির বিরুদ্ধে ধর্মরক্ষক বিভিন্ন দলগুলোর একসঙ্গে একটা মঞ্চ। সেখানে বিজেপির বিরুদ্ধে সতেরো ঘুরে যাচ্ছে কেন? তৃণমূল কবে বিজেপির বিরুদ্ধে? কোন প্রশ্নে বিজেপির বিরুদ্ধে? কোন নীতির প্রশ্নে বিজেপির বিরুদ্ধে? যা বিজেপি তাই তৃণমূল। তুমি আমি জানি না শুভেন্দুকে তোমরা কি বলো এখন? তৃণমূল বলো না বিজেপি বলো? 5 বছর আগে কি বলতে, 5 বছর পরে কি বলবে? এইসব ধাঁধায় গিয়ে লাভ কি? যোগা কাউন্সিলে পরীক্ষা ছাড়াই 20 জন নিয়োগ হয়েছে, সেই নিয়োগের দুর্নীতি ধরা পড়েছে যোগা কাউন্সিলে, যে পরীক্ষা নেওয়া হয়নি, একে অপরের বিরুদ্ধে এই জন্য এখন মমতা ব্যানার্জি ঠিক করেছে যে পিএসসিটাই তুলে দেবে, আর তারপর হচ্ছে সরাসরি তাদের এজেন্সি ভাই ভাতিজাদের দিয়ে নিয়োগ করাবে। আমরা এই জন্য সুষ্ঠু নিয়োগের জন্য লড়াই করছি। যারা লড়াই করছে চাকরি প্রার্থীরা, তাদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে শূন্যপদ পূরণ করতে হবে কেন্দ্র এবং রাজ্যে, এবং সুষ্ঠু নিয়োগ করতে হবে। দুর্নীতি মধ্যপ্রদেশে ব্যাপম কাণ্ডেই হোক, আর এখানে স্কুল সার্ভিস কমিশনেই হোক, আর মাদ্রাসা সার্ভিস কমিশনেই হোক, পিএসসিতেই হোক, আর ইউপিএসসিতেই হোক, আসলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে না। যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সার বিনিময়ে হয় তৃণমূল নয় বিজেপি নেতাকে টাকা দিয়ে, আর পুলিশের চাকরি হোক, ডব্লিউবিসির চাকরি হোক, বা আইএএসও তুমি দেখেছো একজনকে শাস্তি দিতে হয়েছে। আবার শূন্যকে ডব্লিউবিসিএস হয়ে মমতার কাজ করছে, এরকম লোক আছে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে তোমাকে মুখ খুলতেই হবে। দাদা, শুভেন্দু